আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে আমরা পড়াবো জৈব যৌগের নামকরণ। ইতিমধ্যে 5টা ক্লাস শেষ হয়েছে। আজকে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা নামকরণ শেখাবো। এস্টার থেকে শুরু করব। প্রথমে আসি, আসলে এস্টারটা কিভাবে এস্টারটা আসে। যেমন একটা জৈব অ্যাসিড, অ্যালকোহল, অর্থাৎ জৈব অ্যাসিড এবং অ্যালকোহল থেকে এক অণু পানি চলে যাওয়ার পর যে যৌগটা উৎপন্ন হয় ওই যৌগকে বলা হয় এস্টার। আর এস্টারের নামকরণের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে যেভাবে আসছে ঠিক সেইভাবে নামকরণ করা হয়। যেমন আমরা এই অংশটা আসছে অ্যালকোহল থেকে। অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যেটা আসছে অ্যালকোহল থেকে যেটা আসছে সেটা আমরা নামকরণ করব অ্যালকেনের নাম অনুসারে। যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এইভাবে। আর এই ক্ষেত্রে যেটা জৈব অ্যাসিড আছে তার সাথে আমরা জৈব অ্যাসিডের পুরোটা না বলে আনয়েড, যেমন মিথানয়েড, ইথানয়েড, প্রোপানয়েড, এইভাবে নামকরণ করব। তাহলে আমরা শুরু করি প্রথমে একটা যৌগ দিয়ে। যদি আমার এমন থাকে CH3COO, এটাকে এইভাবে লেখা যায় বন্ড CH3। এইটা আসছে অ্যালকোহল থেকে, তাহলে এটার নাম হবে মিথাইল। আর এই ক্ষেত্রে এটা আছে অ্যালকোহল, জৈব অ্যাসিড থেকে আসছে আনয়েড, তাহলে ইথানোয়েট। এইভাবে নামকরণ করতে হবে। এরপর আমরা আরেকটা আসি। যদি আমরা এমন থাকে CH2CH3, তাহলে এই ক্ষেত্রে দুইটা অংশ আছে, একটা অংশ একটা অংশ। এটা আগে বলবো ইথাইল, ইথানয়েড। যদি আমার আরেকটা উদাহরণ আসি, CH3, এটা গেল 1 নম্বর, এটা 2, এটা 3। CH3 CH যদি এইভাবে আসে CH3, C2 CH2 CH2 CH3 যদি আসে, তাহলে প্রথমে এটা অ্যালকোহল থেকে আসছে, এই নামটাকে আগে বলবো। এটা হচ্ছে প্রোপাইল। তারপরে যেহেতু এটা একটা শাখা আছে, তাহলে আমাদের এই যে এটা 1 নম্বর করব, 1 2 3 4, তার 2 ইথাইল, 3 মিথাইল, কয়টা কার্বন আছে? 4টা আছে। তাহলে বিউটানোয়েট, বিউটানোয়েট। এটা আমি 3টা উদাহরণ দিলাম। আসলে 3টা উদাহরণ দিলেই চলে, এটা বেশি ইম্পর্টেন্ট না। তোমরা এটা বাকিটা বই থেকে দেখে নিও। এরপরে আমরা আসবো অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড হতে গেলে দুই অণু, একটা লিখলাম আর এই পাশে আরেকটা লিখি, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তবে অ্যাসিড অ্যানহাইড্রাইড হতে গেলে দুই অণু জৈব অ্যাসিড হতে এক অণু পানি চলে যাওয়ার পর। তাহলে আমরা এর আগে যে এস্টার বলছিলাম, এক অণু জৈব অ্যাসিড, এক অণু অ্যালকোহল থেকে এক অণু পানি চলে যাওয়ার পর যেটা থাকে সেটা এস্টার। আর এক্ষেত্রে দুই অণু জৈব অ্যাসিড হতে এক অণু পানি চলে যাওয়ার পর যে যৌগটা অবশিষ্ট থাকে বা যে যৌগটা উৎপন্ন হয় ওইটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। যেমন একটা জৈব অ্যাসিড, একটা জৈব অ্যাসিড। এই ক্ষেত্রে এখান থেকে আমি পানিটা আগে ডান পাশে লিখে আসি। এই পানি চলে গেল, পানি চলে যাওয়ার পর এটা এমন থাকে, এইটাই নামই হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড।
তাহলে এক্ষেত্রে নামকরণ কি হবে, আমাদের শেষে এই যে অ্যানহাইড্রাইড আছে এটার নাম বলতে হবে। আর যেহেতু এক্ষেত্রে দুইটাই অ্যাসিডের অংশ, এইটাও অ্যাসিডের অংশ, এইটাও অ্যাসিডের অংশ, তাহলে এক্ষেত্রে আমাদের দুইটাই এই অ্যাসিডের যে অংশটা আছে ইথানোয়িক আনয়িক বলতে হবে। যেমন এক পাশে আছে মিথানোয়িক আর এক পাশে আছে ইথানোয়িক, তাহলে এটা নাম হবে এইভাবে মিথানোয়িক ইথানোয়িক বা ইথানোয়িক প্রোপানোয়িক। এখন আমরা মিথানোয়িক আগে বলবো না ইথানোয়িক আগে বলবো, যে অক্ষরটা আমাদের ওই যে এবিসিডির যে অক্ষরটা আগে আছে সেই অক্ষরটা আমরা আগে বলবো। তাহলে নামটা হবে এইভাবে মিথানোয়িক ইথানোয়িক অ্যানহাইড্রাইড। যদি আমি যে নামটা বললাম এটা আমি সিকোয়েন্সটা ফলো করি নাই, এভাবে আসবে। আমি আসি এই যে CH3 এভাবে যদি আসি, এভাবে লিখলাম, এটা মিথানোয়িক এটা ইথানোয়িক, ইথানোয়িকের ই মিথানোয়িকের এম। কোন অক্ষরটা আগে আসবে তোমরা বুঝতেই পারছো, ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। এখন যদি আমাদের দুইটাই যদি সেম হয়, এই যোগটাকে এইভাবেও লেখা যায়, এটা ভেঙে না, যখন ভেঙে লিখবো না তখন এইভাবে লেখা, তবে এইভাবে লেখাটাই বেটার। তাহলে এটার এই পাশেও আছে ইথানোয়িক, এই পাশে আছে ইথানোয়িক, তাহলে ইথানোয়িক ইথানোয়িক বলা দরকার নাই, একটা বললেই হবে ইথানোয়িক ইথানোয়িক অ্যানহাইড্রাইড, একটা বললেই হবে। এরপরে আমরা আরেকটা উদাহরণ আসি। যদি এমন আসে CH3 CH2, এক পাশে আছে 3টা কার্বন, এক পাশে আছে 2টা কার্বন, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে এই ক্ষেত্রে এটা ইথানোয়িক ই আসে, এটা প্রোপানোয়িক পি আসে। কোন অক্ষরটা আগে আসে, অবশ্যই ই অক্ষরটা আগে আসে, তাহলে এটা নাম হবে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, এভাবে আসবে। তাহলে মোটামুটি তোমরা অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যানহাইড্রাইডটা বুঝতে পারছো। এরপরে আমরা আসবো অ্যামিন। এই অ্যামিনটা বেশি ইম্পর্টেন্ট, অ্যামিনটা খুব বেশি আসে। তাহলে এখন আমরা অ্যামিনটা শুরু করতে পারি। অ্যামোনিয়ার যে 3টা হাইড্রোজেন আছে, এই অ্যামোনিয়ার, এটা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল আর অথবা অ্যারাইল এইটা দ্বারা প্রতিস্থাপিত হইলেই সেটার নামই অ্যামিন। যেমন আমরা এখানে একটা যদি হয় এইভাবে লিখতে পারি, তারপরে যদি অ্যারোমেটিক দিয়ে হয় এইভাবে লিখতে পারি, এমনকি 3টা হাইড্রোজেনই অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের নামকরণটা কেমন হবে, নামকরণটা আমাদের এই ক্ষেত্রে যেটা আছে, এই যে এই হাইড্রোজেন পরমাণুটা যদি আমাদের আরো অন্য কোনো অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই ক্ষেত্রে আমাদের ওই প্রতিস্থাপিত মূলককে এখানে আমরা এন এর সাপেক্ষে এন 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 মিথাইল এল এন ইথাইল এইভাবে বলার পর আমাদের যে কয়টা কার্বন আছে বড় যে শিকড়টা, সেই শিকড়টা আমরা অ্যালকেনের নাম অনুসারে নামকরণ করব। তাহলে আসি আমরা একটা উদাহরণে আসি। যদি আমাদের এই যে এমন থাকে CH3NH2, এক্ষেত্রে আমরা
সবসময় আমরা দুইভাবে নামকরণ করতে পারি, এটা আগে বলতে পারি, এটা পরেও বলতে পারি, তবে এটা আমরা আগেই বলে নিব। এটা বললে এটার নাম হচ্ছে অ্যামিনো, তারপর এটা অ্যালকেনের নাম অনুসারে একটা কার্বন আছে মিথেন। যদি আমার এমন থাকে CH3 CH2, এটা অ্যামিনো, যেহেতু এটা ছোট যৌগ এটাকে এইভাবেও বলা যায় মিথাইল অ্যামিন, এবং এটা এভাবে বলা যায় ইথাইল। তবে আমাদের যখন পরীক্ষা আসবে, বিশেষ করে এগুলো এমসিকিউতে আসে, তখন এত সোজা থাকবে না, আমাদের এইভাবে আসতে পারে। আমি একটা লিখি CH3 CH2 CH2, এইভাবে আসতে পারে। এই যে ক্ষেত্রে CH3 CH3, এক্ষেত্রে এই যে এখানে এর সাথে এই পাশে যে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব? এক্ষেত্রে আমরা নামকরণ করার জন্য ধরে নিব এইটুকু নাই, ধরে নিব। তাহলে এক্ষেত্রে আমাদের কয়টা কার্বন হয়? 1 2 3। এইটাকে আমরা এক্ষেত্রে যেটা এই যে অ্যামিনো মূলকের নিকট আছে সেই দিক থেকে সেটা 1 নম্বর কার্বন ধরবো, 2 নম্বর, এইভাবে ধরে 1 2 3, অর্থাৎ এর কাছে যেটা আছে, যে কার্বনটা আছে, সেই কাছাকাছি কার্বনকে আমরা ওই দিক থেকে আমরা সংখ্যা গণনা করব 1 2 3, এভাবে গণনা করে এই কার্বনের সাথে আবার মিথাইল মূলকটা নাই, এই কার্বনের সাথে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে আবার এটা আছে, এই জন্য এই নামটা একটু ভিন্ন করে পড়তে হবে। এন ডাই মিথাইল, এন ডাইমিথাইল। তারপরে এইটা যেহেতু অ্যামিনো ছিল, এইভাবে বলবো অ্যামিনো, 3টা কার্বন আছে প্রোপেন। এটা যদি আমরা এইভাবে না থেকে যদি আর একটু বড় আকারে থাকে CH3 CH2 CH, এখানে CH3 আছে, তারপর এখানে CH, এখানে CH3, এখানে এইভাবে আছে C2H5, আর এখানে CH3। যদি এইভাবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এইভাবে থাকলে আমরা এটাকে এইভাবে বলতে পারি। আমরা প্রথমেই আমি বলেছিলাম এইটুকু মনে করবো নাই, না মনে করলে এইটুকু যদি না থাকে তাহলে এক্ষেত্রে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটাকে আমরা আগেও বলে আসি। এইটুকু কি বলা যেতে পারে? এন, যেহেতু ক্ষেত্রে দুই ধরনের আছে, শাখা আছে দুই ধরনের, মিথাইল এবং ইথাইল আছে, তাহলে এন মিথাইল অ্যামিনো, তারপর এখানে আছে 3 মিথাইল, কয়টি কার্বন আছে? 5টা আছে পেন্টেন। এন মিথাইল অ্যামিনো 3 মিথাইল পেন্টেন। এভাবে আমরা অ্যামিনের নামকরণ শিখব। আরো একটা উদাহরণ আসি, যদি আমাদের এই যৌগটা থাকে, C6H5 bond N CH3 C2H5, এটা দেওয়া আছে। যদি এটা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এটাকে C6H5N, এটাকে একটা CH3 C2H5, এটাকে আমরা N ইথাইল N মিথাইল, যেহেতু এটা বেনজিন আছে,
এন ইথাইল এন মিথাইল। এখন এই বেনজিনকে আরেকটা এইভাবে বলা হয় ফিনাইল এন ইথাইল এন মিথাইল, তারপরে ফিনাইল অ্যামিন। এইভাবে বেনজিন যদি থাকে তাহলে এইভাবে আমরা নামকরণ করতে পারি। তাহলে আজকে আমরা অ্যামিনটা শিখলাম, তোমরা বাসায় আর একটু প্র্যাকটিস করবে বিভিন্ন যৌগ নিয়ে। এরপরে আমরা আসি অ্যামাইড। তাহলে অ্যামাইডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড CONH2, বা এটাকে আমরা ভেঙে লিখলে এইভাবে লিখতে পারি। আর এখান থেকে আবার এই যে হাইড্রোজেন আছে NH2, এই যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেন আবার প্রতিস্থাপিত হতে পারে। আর এক্ষেত্রে নামকরণ কি হবে? এই যৌগটার আমার যে শব্দমূল আছে, যে কয়টা কার্বন আছে তার সাথে আনঅ্যামাইড যোগ করব। তবে এক্ষেত্রে যেহেতু এই মূলকটা এটা ওই যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক থেকে আসছে, এই কারণে এইটা যেখানেই থাকবে না কেন সেটা 1 নম্বর কার্বন। এখান থেকে 1 2 3 এইভাবে আমাদের কার্বন সংখ্যা গণনা করতে হবে। এবং যদি কখনো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় তখন আমাদের ওই যে আগের মতো অ্যামিনের নামকরণ যেমন করা হয়েছে NN, ঠিক এখানেও এই NN বলার পর আমরা তারপরে মেইন যে যৌগ সেই যৌগের ভিতরে নামকরণে যেতে পারবো। তাহলে এটা আমরা যখন শুরু করি, যদি আমার এমন থাকে CH3 CH2CO বন্ড দিয়ে এখানে আমি একবারই লিখলাম NH2 থাকে, এইটাই। কয়টা কার্বন আছে এক্ষেত্রে? এক্ষেত্রে কার্বন আছে 3টা, 1 2 3। এটার নাম হবে প্রোপানেমাইড। কিন্তু আমরা যদি এটা এমন থাকে CH3 CH2CON, যদি এমন থাকে CH3 তো এটার নাম হবে NN ডাইমিথাইল। 3টা কার্বন আছে প্রোপানেমাইড। যদি এখানে আমার ভিন্ন হয়, ক্ষেত্রে আমাদের এমন হয় CH3 CH3 যদি এইভাবে হয় C2H5 বন্ড CO CH3 CH2 CH3। তাহলে এটা আমার এক্ষেত্রে আমি বলছি এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমার শাখা আছে এই যে এর সাথে এটা আছে, তাহলে N ইথাইল N মিথাইল, তারপরে 2 ইথাইল 3 ডাই মিথাইল বিউটানেমাইড। এটা গেল। যদি আমাদের আরেকটা যৌগ আসি CH3 CO বন্ড N লিখে এভাবে CH3, এখানে C6H5 এটা বেনজিন চক্রটা ফিনাইল হবে। তাহলে এটার নাম কি হবে? N মিথাইল। এটা লিখতে গেলে M আসে, এটা লিখতে গেলে ফিনাইল P আসে। N মিথাইল N ফিনাইল, 2টা কার্বন আছে ইথানেমাইড। ইথানেমাইড এরপরে আমরা
এটা তোমরা বুঝলে। এরপরে আমরা আসবো একটা যৌগের মধ্যে একাধিক কার্যকরী মূলক আসলে। একাধিক কার্যকরী মূলক যদি আসে, একটা যৌগের মধ্যে কিটোন মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, OH মূলক আছে, বিভিন্ন মূলক আছে, তখন সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের যে কার্যকরী মূলকের সক্রিয়তার যে ক্রমটা দেওয়া আছে, সেই ক্রম অনুসারে যে কার্যকরী মূলকটা ওই ক্রমের উপরে অবস্থিত, অর্থাৎ কার্যকরী মূলকের সক্রিয়তার যে সিরিজের যে উপরে অবস্থিত সেটা মেন যৌগ, আর বাকি কার্যকরী মূলকগুলো সব শাখা শিকল হয়ে যাবে। এভাবে আমরা আসি, একাধিক কার্যকরী মূলক একত্রে থাকলে সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা আসি। একাধিক কার্যকরী মূলক থাকলে একাধিক কার্যকরী মূলক থাকলে কি হবে, সেক্ষেত্রে তোমাদের এটা মনে রাখতে হবে, যদি এইটা আসে, এটা যদি শাখা হয়ে যায়, এটা হবে হাইড্রোক্সি। তারপরে এটা যদি আসে, এটার নাম হবে ফরমাইল। যদি এইটা আসে অক্সো বা কিটো। এইভাবে আরো কয়েকটা আছে, তোমরা এগুলো বই থেকে দেখে নিবে। আমি সরাসরি নামকরণে চলে আসি। যেমন প্রথমে এটা আসি 1 নম্বর দিয়ে, CH3 CHOH CH2 CO CHO। এটাকে আমি একটু ভেঙে লিখি, CH3 CHOH টা নিচে লিখি CH2 CO CHO। এক্ষেত্রে এখানে কোনো কার্যকরী মূলক ছাড়া অন্য কোনো শাখা নাই, তাহলে এক্ষেত্রে 3 ধরনের কার্যকরী মূলক আছে, এইটা এইটা এইটা। এভাবে এই 3টা কার্যকরী মূলকের মধ্যে সক্রিয়তা সিরিজ যেটা দেওয়া আছে, সিরিজের মধ্যে এইটা সবার উপরে অবস্থিত, তাহলে এইটাকে আমরা মেন যৌগ, অর্থাৎ যেহেতু CHO সবার উপরে অবস্থিত, এক্ষেত্রে আমাদের মেন যৌগ হবে অ্যালডিহাইড। আর এই কিটোন এবং অ্যালকোহল এই দুইটা এখন শাখা হিসেবে ধরবো। সেক্ষেত্রে আমার এক্ষেত্রে আর ওই যে নন বলতে পারবো না, বা এটা এই যে অ্যালকোহলের আনল এইভাবে বলতে পারবো না। এক্ষেত্রে আমাদের এই যে OH থাকলে হাইড্রোক্সি, আর এটা থাকলে অক্সো বা কিটো এইভাবে বলতে হবে। তাহলে এটা নাম হবে, এক্ষেত্রে আমাদের শাখা বা দুইটা, একটা হাইড্রোক্সি, এখানে এইটা H আসে, এইটা আসে O আসে। তাহলে আমরা এক্ষেত্রে ওর তুলনায় H আগে অবস্থিত, এটা 1 2 3 4 5 5টা কার্বন আছে। এটা আমাদের কি হবে 4 হাইড্রোক্সি 2 অক্সো, 5টা কার্বন আছে পেন্টা নেল। আরেকটা যোগ আসি আমরা এইভাবে, CH Cl ডাবল বন্ড CH বন্ড CO বন্ড CH3। এক্ষেত্রে ডাবল বন্ড আছে এবং কিটোন মূলক আছে, যেহেতু এই ডাবলের তুলনায় কিটোনের সক্রিয়তা বেশি, তাহলে এইটা মেন যৌগ হবে। আর এইটা এই প্রান্ত হচ্ছে, এটা 1 2 3 এই 4। এই ক্লোরিনটা আমি নিচের দিকে লিখে দিই, এখানে এটা শাখা চলে যাবে। তাহলে এক্ষেত্রে নাম হবে
4 ক্লোরো, 4টা কার্বন আছে, বিউট 3 ইন 2 নাম্বার আছে 2 ওন। এরপর আরেকটা আসি, CH3 CHOH বন্ড, CH2 দুইটা আছে, এটা CO বন্ড, CH2 COH, এইভাবে আছে। এটাকে আমরা ভেঙে লিখি CH3 CHOH বন্ড CH2, এটা আবার যেহেতু CH2 আছে এটা মেন শিকলে চলে যাবে, CO CH2 COOH। তাহলে এক্ষেত্রে কার্যকরীমূলক কয়টা আছে? 1 2 3। এই যে এটা সক্রিয়তা বেশি, ফলে এটা আমাদের মেন যৌগ, আর এইটা এবং এটা শাখা শিকল হবে। এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6, এই 7। তাহলে 6 হাইড্রোক্সি 3 অক্সো 7টা কার্বন আছে, হেপ্টানোয়িক অ্যাসিড। আরো তো একটা উদাহরণ আসি, CH3 CH2 CH CO NH2 CH double bond CH, একটা যোগ আছে, এই যোগটা আমরা আসি, এটা আমরা একটু ভেঙে লিখি CH3 CH2 CH CONH2 CH double bond CH bond COOH। এই ক্ষেত্রে 3টা কার্যকরী মূলক আছে, CONH2 অ্যামাইড আছে, অ্যামাইড, এই যে কার্যকরী মূলক আছে। এখন এই মূলকটা এখানে এটা আছে, ডাবল বন্ড আছে, আর কার্বক্সিলিক মূলক আছে। এই ক্ষেত্রে 3টা কার্যকরী মূলক আছে, 3টা কার্যকরী মূলকের মধ্যে এই মূলকটার অবস্থান সবার উপরে, তাহলে এটা মেন যৌগ, অর্থাৎ এটা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে এইটা শাখা হয়ে যাবে, এটাও শাখা হয়ে যাবে। তাহলে এইটা যদি শাখা থাকে, এটা তো আমরা একটু কিছুক্ষণ আগে এটা পড়ে আসলাম যে এটা যদি থাকে এটা অ্যামাইড হয়, অ্যামাইড যোগ করতে হয়, কিন্তু যখন এটা শাখা হয়ে যাবে তখন এটার নাম হয়ে যাবে কার্বামোইল, কার্বামোইল। তাহলে এক্ষেত্রে আমরা আসি, এটা আমাদের 1 নম্বর 2 3 4 5 6, তাহলে কি হবে 4 কার্বামোইল। আর এই যে আমি এর আগেও যখন অ্যালকিনের মধ্যে অন্যান্য কার্যকরী মূলকগুলো ছিল, অর্থাৎ অ্যালকিনের মধ্যে অ্যালডিহাইড, তারপরে কিটোন বা জৈব অ্যাসিড ছিল, তখন এটা বলেছিলাম। তারপরে আবার যেহেতু চলে আসলো, এভাবে বলি, এইটার এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যাই থাকুক না কেন, এর পূর্বেই আমাদের মেন যে যৌগে কয়টা কার্বন আছে সেই কার্বনের সংখ্যাটা বলতে হবে। এক্ষেত্রে 6টা কার্বন আছে। তাহলে এই যে হেক্স 1 2, দুইটা পর আছে 2 in 1 ওইক অ্যাসিড, অথবা এইটুকু পরিবর্তে এইভাবেও লেখা যায়, 1টাকে বাদ দিলে সন্ধি বিচ্ছেদ করলে এই ওটা এখানে দিলে একবারে লিখলে এমনও লেখা যায় 2 ইনোইক অ্যাসিড, এভাবে বলা যায়।
তাহলে আমরা আজকে যতটুকু শিখলাম এই পর্যন্ত রাখি, যেহেতু ভিডিওটা বেশ বড় হয়ে গেছে। এই নামকরণে আর একটা ক্লাস লাগবে। পরবর্তী ক্লাসে যে এই নাম দেওয়া থাকবে, নাম থেকে এই সংকেত নির্ণয়, অর্থাৎ নাম থেকে গাঠনিক সংকেত নির্ণয় এবং যে বেঞ্জিন রিলেটেড যে যৌগগুলো আছে সেগুলো দেখাবো। তারপরে আমরা 7 নম্বর ক্লাসে বা 8 নম্বর ক্লাসে আমরা সমানতা এই বিষয়গুলো পড়াতে পারবো। অর্থাৎ আগামী যে 7 নম্বর ক্লাস আছে, 7 নম্বর ক্লাসে আমরা নামকরণের বাকি অংশটুকু শেষ করব। এবং আজকে যা পড়লাম সবাই এটা বাসায় একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আশা করা যায় অবশ্যই আয়ত্তে নিয়ে আসতে পারবে। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।